আমরা একটু বসলাম। গতকালকে আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা হয়। সভাতে ৮ জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন এবং এখানে এই সময়েতে বিশেষ করে নির্বাচনের প্রায় 2 মাস প্রক্রিয়া, এই সময়তে তো আমরা কোনো সাংগঠনিক কাজ কিংবা কোনো আন্দোলন ইত্যাদিও করতে পারি নাই, মানুষের জরুরি দাবি থাকলেও। কিন্তু যেটা অবস্থা দেখা যেতেছে এই সময়তে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে উপস্থিত হয়েছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হলো একদিকে 5টা জেলাতে, খোয়াই থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বোরো ধান হয়, এটা এখন সিজন। ধলাই, নর্থ, ঊনকোটি তাদের এখানে আউশ ধান করে তারা আর কি। এইবার যেটা রিপোর্ট আসছে, মানুষ যেহেতু জল পায় না, কোনো অবস্থা নেই, বোরো ধান প্রায় 50% জমিতে বোরো ধানের ফসল হয়নি। মূল কারণ সেচের যে উৎসগুলো, এটা এর আগেও আমরা বলেছি, না থাকার ফলে শুধু জলা জমি যেগুলো আছে উদয়পুর, সোনামুড়া, এই জায়গাগুলিতে কিছু ধান হয়েছে, বাকিগুলিতে জলের অভাবেই সেটা হয়নি। আউশ কমলপুরে কিছু আছে, বাকি কোনো জায়গাতে আউশ হয়নি, যেহেতু প্রচন্ড খরা ছিল। এই কারণে যে এই যে অবস্থা, তাতে সারের অপ্রতুলতা, সেখানে সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে এই অবস্থা হয়েছে। অর্থাৎ এক কথা বলা যেতে পারে, এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে নিয়েছে। কৃষি আর দরকারই নেই, অন্য কিছু করো তুমি। গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব, গত 3 থেকে 4 মাস রেগার কোনো কাজ নেই। যারা 3 মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি। এবং এই বিষয়টা আমরা নির্বাচনী প্রচার গিয়েও টের পেয়েছি। উপজাতি এলাকায় আরো বেশি সঙ্গীন, কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকেন। এই আরেকটা বিষয়। এরপরে যে বিষয়টা এসেছে, আমাদের রাজ্যে রাবার চাষে একটা বিরাট এলাকা, তার 60% হইল উপজাতি। রাবারের দাম এইভাবে পড়ে গিয়েছিল, এখন রাবার নেই, হয়তো আগামী 1 মাস পরে আবার রাবার আসবে, কিন্তু দাম না থাকার ফলে এই গ্রামাঞ্চলের দারিদ্রতার অন্যতম একটা কারণ, দাম না পাওয়ার পরে। বলে এই জায়গাটাতে সরকার কি ভূমিকা, এই ভূমিকাটার আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না। এই হলো আরেকটা বিষয়। এটা প্রধান ফসল এখন আমাদের রাবার এই জায়গাটায়। এরপরে গত ডিসেম্বরে 23শে ডিসেম্বরে 2 প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। আপনাদের কাছে আমরা বলেছিলাম, আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে, আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে, আমরা ডাইরেক্টর এগ্রিকালচার কাছে গিয়েছিলাম। সবাই আশ্বস্ত করেছিল যে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করা হবে, কিন্তু দেখা গেল 1 টাকা কোনো সাহায্য কোনো জায়গাতে হয়নি। অথচ দুর্যোগ মোকাবিলার যে তহবিল, প্রত্যেকটা জেলা শাসকের কাছে সেই তহবিল রয়েছে। আমি ওই দিনও জিজ্ঞেস করেছিলাম, আমাদের পশ্চিম জেলা অন্য একটা কাজে আমরা গিয়েছিলাম, বলছে আমার কাছে প্রস্তাবই আসেনি। প্রস্তাবটা তো পাঠাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, প্রস্তাবই আসেনি। তাহলে কি করে হবে? তাহলে সরকারি যে প্রতিশ্রুতি দিয়েছিল, মন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মন্ত্রী বলেছে, হ্যাঁ কৃষক সভার প্রতিনিধিরা গিয়েছিল কিন্তু করেনি। এখন আবার 26 তারিখে ভোটের দিনেই সবচেয়ে বড় বৃষ্টিপাত হয়েছিল কৈলাসহরে, প্রায় আধা কেজি ওজনের হলো যে সেখানে শিলাবৃষ্টি হয়েছে আর কি। প্রচুর ক্ষতি হয়েছে সবজির। পান কুমারঘাটে ওইখানে একটা বিরাট এলাকা আছে, পানের এলাকা, গোটা এলাকার পান নষ্ট হয়ে গেছে। আমি দেখলাম আপনাদের কোনো একটা চ্যানেল এটা খুব দারুণভাবে কাভার করেছেন। কিন্তু চরিলামের শেষরি মাইলে এখনো বাড়িঘর ভেঙে গেছে। এটা প্রায় 15 দিন আগে
50-60টি পরিবার তারা রাস্তায় আছে, তাদের থাকারও কোনো জায়গা দেয়নি, কোনো রিলিফ পায়নি। ধলাই জেলাতে এরকম প্রায় 170 পরিবার। আর এতে এই যে ফসলটা হয়েছে আর এই ঝড়টা হয়েছে, তাতে বোরো ধান প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। সোনামুড়া নিকাশি নালা পরিষ্কার না থাকার ফলে কাঁচা ধান কেটে নিয়ে আসতে হয়েছে জলাগলিতে, এটা একটা বিরাট বড় অসুবিধা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে সরকার কোনো জায়গাতে, এমনকি সরকারের প্রতিনিধিরা, বিধায়করা, সরকারের অফিসাররা এলাকাগুলি সফর করে কিছু করা যায় কিনা দেখা, এই বিষয়টাও করার জন্য কোনো উদ্যোগ সেখানে আমরা দেখতে পাচ্ছি না। এই যে অবস্থাটা, এই অবস্থাটা আজকে কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে মানুষের প্রতি কোনো দায়িত্ব এই সরকারের নেই। এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, সেটা হলো, আপনারাও লক্ষ্য করেছেন, আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল এগুলো কভার করছেন, সরকার আছে বলেই তো মনে হয় না মানুষের কাছে। বিদ্যুৎ নেই, জল নেই। কৈলাসহর তো প্রায় 5 দিন 6 দিন সমানে বিদ্যুৎ ছিল না, খাওয়ার জল নেই, সেচের জল আলাদা কথা, কিন্তু মানুষ মোবাইল চার্জ করতে পারে না, টিভি দেখতে পারে না, এবং অফিসে তালা দিয়ে দিয়েছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। ত্রাতা হইল মোর্চার পক্ষ থেকে গত পরশুদিন আবার, বিশেষ করে যেখানে ভোট নেই, আরো 4 দফা ভোট আছে, যে এই মোদী সরকার কৃষক বিরোধী। এবং আমরা বলবো মানুষের কিরকম অনীহা হয়েছে মোদীর প্রতি, ভোট দিতে আসছে না। গুজরাটে 16 নিচে, উত্তরপ্রদেশে 16 নিচে। তাহলে এটি কি? ভোটেই বোঝা যায় মানুষ উৎসাহ হারিয়ে ফেলেছে। টোটালি কালকে 57 বোধ হয় 5টা পর্যন্ত ভোটের ইয়ে বেরিয়েছে। আর ভোট হয়ে গেলে পরে 10 দিন পরে দেয় ভোটের হিসাব, এখনো দেয়। ঠিকই বলছে, বলে কেন? এটা এত কম্পিউটারাইজড, এত টেকনোলজি, তো বলে সেটা কেন উইদিন 24 ঘন্টার মধ্যেও দেওয়া যাবে না কেন? তাতেই সন্দেহ প্রকাশ হচ্ছে যে এই বিষয়টা সন্দেহ প্রকাশ করেছে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। আমরা বলবো এই মোদীকে রাখা যাবে না। যদিও তার শুরু হয়ে গেছে, হরিয়ানাতে 3 জন নির্দল বিধায়ক যারা ছিলেন এই সরকারের সমর্থক, তারা সমর্থন প্রত্যাহার করেছে, তাহলে শুরু হয়। এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে মোদীকে অপসারণ ছাড়া, বিজেপিকে অপসারণ ছাড়া, সেটা কেন্দ্রেই বলি আর রাজ্যই বলি, আমাদের দেশের এই যে 70% যারা অংশ লোক খাদ্য যোগায়, অন্নদাতা, তাদের জন্য মোদী এবং তার দল, তাদের কোনো ভূমিকা নেই। আমরা বলবো এর বিরুদ্ধে গোটা দেশের কৃষকদের সঙ্গে আমরা আছি। আর আমাদের রাজ্যের এই যে গত 2 মাস 3 মাসে এই যে একটা বিরাট অবস্থা কৃষকদের জীবনে নেমে এসেছে, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলছে, এখনই আমরা তো রাস্তায় নেমে সব জায়গায় পারবো না, কিন্তু যেখানে যেখানে সম্ভব আমরা আমাদের কমিটিতে বলেছি তারা নামবেন, রাস্তায় প্রতিবাদ করবেন, এবং আমরা মানুষের সঙ্গে আছি। জল, রাস্তা, বিদ্যুৎ, যেখানেই মানুষ যাবে, আমরা আমাদের সংগঠন, আমাদের পতাকা হয়তো থাকবে না, আমরা মানুষের সঙ্গে থেকে এই প্রতিবাদে সামিল হব, এই আহ্বান আমরা মানুষের সঙ্গে রাখছি। এইগুলো প্রাথমিকভাবে কালকের মিটিংয়ে যে বিষয়গুলো আমাদের আলোচনায় এসেছে, এখানে আমাদের এশিয়া সেক্রেটারি আছে 2 জন। একটা বিষয় একটু বলে রাখি, হাতির ব্যাপারটা কৃষ্ণপুর থেকে চাকমাঘাট পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার মধ্যে বন্য হাতির তাণ্ডবে এখন পর্যন্ত 10-15 জন মানুষ, গ্রামবাসী নিহত হয়েছেন। প্রচুর বাড়িঘর, ফসল নষ্ট করেছে, মানে মানুষের চোখের জল। দেখলে করে খুব খারাপ লাগে। সরকারের তরফ থেকে
বন দপ্তরের কিছু আধিকারিক সেখানে গেছেন, কিন্তু তারা গিয়েই এরপরের যে পরবর্তী সময়ে যে একটা ধারাবাহিক হাতিকে তাড়ানোর জন্য সরকারি উদ্যোগ, এটা একেবারে অনুপস্থিত। এই বিষয়টা কালকে আমরা আলোচনা করেছি। আমরা আবারও সরকারের নজরে আনবো বিষয়টা, যেটা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে তেলিয়ামুড়া আর দিকে 10-15টি হাতি এরকম রেগুলার গোটা এলাকার মধ্যে আতঙ্ক, ঘুমাতে পারে না, কাজ করতে পারে না, বাড়িতে থাকতে পারে না, বাচ্চা নিয়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে। এই মানুষ তো গরিব মানুষ, তো সরকারের এটা অনুভব করে, এটা অনুধাবন করে সরকার সেখানকার যে সরকারি প্রশাসনিক যারা দায়িত্বে আছে কিভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই সমস্যাটা থেকে ওই এলাকাটাকে বের করে আনা যায়, হাতির তাণ্ডব থেকে মুক্ত করা যায়, সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি আমাদের আছে। আরেকটা বিষয় আমরা করেছি, ওই ওএনজিসি গেইল বিভিন্ন লাইন, বিভিন্ন লাইন টানছে জমির নিচ দিয়ে, বা বিদ্যুৎও অনেক সময় তার যে নিয়ে যাচ্ছে মাটির নিচে মাটির উপরে। এই যে সরকারি প্রয়োজনে, ডেভেলপমেন্টের প্রয়োজনে নিতে হয় অনেক সময়, এটা ঠিক, কিন্তু কৃষকদের যে উপযুক্ত ক্ষতিপূরণ সময় মতো দেওয়া, কৃষকদের সঙ্গে আগে বসে আলোচনা করা, কৃষকদের অভিমতের ভিত্তিতে তারপরে সিদ্ধান্ত নেওয়া কিভাবে এই তার বা পাইপলাইন কোন দিকে যাবে বা যাবে না, এই ব্যাপারটা অনেকাংশেই অনুপস্থিত এবং কৃষকরা তাদের দাবি মতো কিছুই পাচ্ছে না। কাজে আমাদের দাবি হচ্ছে এই ধরনের উন্নয়নমূলক কোনো কাজে প্রয়োজন হলে পরে গেইল বলুন, ওএনজিসি বলুন, আপনারা বা অন্য কোনো সরকারি ডিপার্টমেন্ট, আপনারা আগে এই জমির যে মালিক বা যারা চাষি বা কৃষক তাদের সঙ্গে আপনারা আগে বসুন, কথা বলুন। এখন পর্যন্ত আপনারা যে কাজগুলো করেছেন তার উপযুক্ত ক্ষতিপূরণ তাদের দেবেন, দাবি অনুযায়ী তাদের ভবিষ্যতে করতে গেলেও এই বিষয়টাতে তারা যেন উপযুক্ত নজর দিয়ে তারা করেন, এই দাবি আমরা সারা ভারত কৃষক সভা রেখেছি। এই বিষয়টাকে আমি আর একটু বলতে চাই। এটা এই যে আমাদের জাতীয় সড়কগুলি হচ্ছে, অনেকগুলি প্রপোজাল ছিল, এগুলো এখন কার্যকরী হচ্ছে, প্রচুর জমি নিতে হচ্ছে, নেবেই। আমরা বলবো বাড়িঘর যেখানে আছে এটা যতখানি অ্যাভয়েড করা যায়, বাজার বাড়িঘর এটা লক্ষ্য রাখা। আর ইউপিএ গভর্নমেন্টের সময়েতে জমির যে বর্তমান মূল্য মানে এখানে রেভিনিউ ডিপার্টমেন্ট এটা কমিয়ে রাখে, তার 3 গুণ দাম দিতে হবে, পার্লামেন্ট আইন আছে, এইটা যেতে দেওয়া হয়। এবং অনেক জায়গাতে, কিছু জায়গা আছে আমাদের রাজ্যে খাস জমি হয়, মূলত ট্রাইবেল এলাকাতে বেশি, তাদের যাতে ক্ষতিপূরণের সেবে দেওয়ার ব্যবস্থা করা হয়, তা না হইলে তারা বেঘর হয়ে যায়। দ্বিতীয়, যে গাছ কাটতেই হবে, উপায় নেই বললে, কিন্তু আবার যাতে এইগুলিতে সঙ্গে সঙ্গে রাস্তার পাশে সেরকম গাছ লাগানো হয়, তা না হলে কিন্তু আমাদের ত্রিপুরায় প্রচুর ক্ষতি হয়ে যাবে। আর হলো এই যে মাটির অভ্যন্তরে ওএনজিসি সার্ভে করার জন্য এটা ব্লাস্টিং করে, তাতে বিশাল করে অভিযোগ উঠেছে, বিরাট প্রচুর বাড়িঘর ভেঙে যাচ্ছে, মাটির দেয়াল, জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, অথচ তার ক্ষতিপূরণ তারা দেয় না। এটা ক্ষতিপূরণ না দিয়ে এই কৃষকের ক্ষতিকে, তাই পাওয়ার গ্রিড লাইন করবে, লাইন করতেই হবে, কিন্তু পাওয়ার গ্রিড যে টাকা দেয় তাতে হয় না। ওএনজিসি এবং গেইল মাটির নিচেতে যায় বলে একোয়ার করে না, কিন্তু আমি এই জমি ব্যবহার করতে পারবো, এখানে পুকুর কাটতে পারবো না, এখানে কোনো গাছ লাগাতে পারবো না, তাহলে কেন দেবে না এটা? বলে এই বিষয়গুলো আমরা আরো নির্দিষ্টভাবে তথ্য আমরা সংগ্রহ করবো, করে এটা আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যাবো।